তো ফ্রান্স মরক্কো ম্যাচটাকে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কম্পিটিটিভ হবে। এখন ইংল্যান্ড নরওয়ে ম্যাচটাকেও আপনাকে ক্লোজ রাখতে হবে। নরওয়ে যে ধরনের পারফরমেন্স দিয়ে এবারে বিশ্বকাপে এসছে, তাদেরকে ছোট করে দেখার উপায় নেই, হালকা করে দেখার উপায় নাই। দিন শেষে আমরা বলছিলাম আর্জেন্টিনা ইজিপ্টকে সহজেই হারিয়ে দিবে। আর্জেন্টিনা ঠিক কানের পাশ দিয়ে গুলি গেছে ইজিপ্টের এগেনস্টে। নরওয়ে শুধু হালান নির্ভর দল নয়, এ কারণে কিন্তু ব্রাজিল আসলে চমকে গেছে নরওয়ের পারফরমেন্সে, বা আমরাও আসলে এক্সপেক্ট করিনি যে ব্রাজিল বাদ পড়বে। আমার কাছে মনে হয় না যে ইউরোপিয়ান বা লাতিন দলগুলোর সাথে পুরো 90 মিনিট টেক্কা দেওয়ার মতো টেম্পারমেন্ট এখনও আসলে এশিয়ান দলগুলোর গড়ে উঠেছে। ব্রাজিল 2002-এর পর থেকে এখনও পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারেনি। প্রতিটা টুর্নামেন্টে তারা কোয়ার্টার ফাইনালে বা নকআউট স্টেজে গিয়ে ইউরোপিয়ান দলগুলোর কাছে বাদ পড়ে যাচ্ছে। এমবাপে, ডেমবেলে, বারকোলা, অলিজে, তারা নিজেদের দিনে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন, এবং এই টুর্নামেন্টেও সেটা আমরা দেখেছি। এবং এবারের বিশ্বকাপেও এই দলটা কিন্তু হট ফেভারিট। এই দলটাকেই সবাই তাদের খেলার ধরনের কারণে, পারফরমেন্সের কারণে বলছে যে এবারও ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে। ফ্রান্সকে হারানোটা যে কোনো দলের জন্যই আসলে ডিফিকাল্ট হতে পারে। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এখন শুধু 8টি দল। আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। ইউরোপের 6টি দল, লাতিন আমেরিকার 1টি দল এবং টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়া মরক্কো নিয়ে শুরু হতে যাচ্ছে আজকে কোয়ার্টার ফাইনাল। কি মনে হচ্ছে কারা যাবে সেমিফাইনালে? আজকের পোস্ট প্লেতে আমার সাথে আছে ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক নাবিল কাইসার। তার কাছ থেকে শুনে নেওয়া যাক কারা যাবে সেমিফাইনালে আর কার স্বপ্ন এবার থেমে যাচ্ছে। ডিফিকাল্ট টু প্রেডিক্ট। আপনি যেটা বললেন যে আমার কাছ থেকে শুনে নেওয়া যাক কারা যাচ্ছে সেমিফাইনালে, এটা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। তারপরেও আমরা তো একটা লাইন আপ পেয়ে গেছি কোয়ার্টার ফাইনালে, তো কি মনে হচ্ছে কারা ফেভারিটস আর কারা আপসেট পুল করতে পারে কোন ম্যাচটা? দেখুন, আপনি যদি র্যাঙ্কিং খেয়াল করেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1, 2, 3, 4-এ যারা আছে তারা সবাই কিন্তু এবারের কোয়ার্টার ফাইনাল লাইন আপে আছে। আপনি যদি খেয়াল করেন, আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল, তাদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড। র্যাঙ্কিংয়ে 2 নম্বর দল হচ্ছে স্পেন, তাদের টপকাতে হবে বেলজিয়ামের বাধা। র্যাঙ্কিংয়ে 3 নম্বর দল ফ্রান্স, তাদের টপকাতে হবে মরক্কোর বাধা। র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল ইংল্যান্ড। ইংল্যান্ডের সামনেও কিন্তু কাজটা সহজ নয়, কারণ ইংল্যান্ডের সামনে ব্রাজিলকে টপকে এই জায়গায় আসা নরওয়ে। এখন আপনি যদি খেয়াল করেন যে এই 4টার মধ্যে কোন দলটার জন্য কাজটা সহজ হবে, কোন দলটার জন্য কঠিন হবে, ইট ডিপেন্ডস। এখন ফ্রান্স 3 নাম্বার আছে, তাদের প্রতিপক্ষ 7-এ থাকা মরক্কো। ক্লোজ একটা এনকাউন্টার, কিন্তু ফ্রান্স যে ধরনের ফুটবল এবারে বিশ্বকাপে খেলেছে, ফ্রান্সকে আপনাকে এগিয়ে রাখতেই হবে। আবার মরক্কো একেবারে শুরুতে আপনি বলছিলেন ব্যাক টু ব্যাক কোয়ার্টার ফাইনাল খেলছে। আফ্রিকান কোনো দল এর আগে কিন্তু এই কাজটা করতে পারেনি, ব্যাক টু ব্যাক কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি বা ব্যাক টু ব্যাক নকআউট স্টেজে ওঠেনি। মরক্কো এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে 4র্থবারের মতো নকআউট স্টেজ খেলছে। আফ্রিকার বাকি সব দেশ মিলিয়ে নকআউট স্টেজে অ্যাপিয়ারেন্স 4টা। তো ফ্রান্স মরক্কো ম্যাচটাকে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কম্পিটিটিভ হবে। এখন ইংল্যান্ড নরওয়ে ম্যাচটাকেও আপনাকে ক্লোজ রাখতে হবে। নরওয়ে যে ধরনের পারফরমেন্স দিয়ে এবারে বিশ্বকাপে এসছে, তাদেরকে ছোট করে দেখার উপায় নেই, হালকা করে দেখার উপায় নাই। ব্রাজিলকে তারা বিদায় করেছে, হালান একাই ম্যাচ জেতাতে পারেন। এই জিনিসগুলো আসলে ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারে। স্পেন বেলজিয়াম দুটোই পরাশক্তি, স্পেনকে এগিয়ে রাখতে হবে। স্পেন র্যাঙ্কিংয়ে 2 নম্বর আছে, বেলজিয়াম 9-এ থাকলেও বেলজিয়াম আসলে সেরা ছন্দে নেই। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন বলতে আমরা যেটা বুঝি, সেটা তারা পেরিয়ে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার জন্য তুলনামূলক কাজটা সহজ, তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কলম্বিয়া হলে, কলম্বিয়া যেহেতু একই মহাদেশের 2টা দল, কলম্বিয়া আর্জেন্টিনাকে আমার কাছে মনে হয় একটু বেশি চ্যালেঞ্জ জানাতে পারতো। তবে দিন শেষে আমরা বলছিলাম যে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বাধা সবচেয়ে সহজ, কেপ ভার্দে। ম্যাচটা খুব কঠিন হয়েছে। দিন শেষে আমরা বলছিলাম আর্জেন্টিনা ইজিপ্টকে সহজেই হারিয়ে দিবে। আর্জেন্টিনা ঠিক কানের পাশ দিয়ে গুলি গেছে ইজিপ্টের এগেনস্টে। সো ইউ নেভার নো, ইউ ক্যানট প্রেডিক্ট এনিথিং। আপনি আপনার বিশ্লেষণ দিতে পারেন যে কারা এগিয়ে থাকছে, বাট আপনি বলে দিতে পারেন না যে কোন ম্যাচটাতে কে জিতবে। আচ্ছা, যেহেতু র্যাঙ্কিং এর কথা উঠলো,
এবার ওয়ার্ল্ড কাপে কি আসলে এই র্যাঙ্কিংটা ম্যাটার করছে না না না, কিনা? একেবারেই ম্যাটার করছে এটা আপনি বলতে পারবেন না। আবার যেহেতু সেরা 4টা দলই সেরা 8-এ এসেছে, ম্যাটার করছে আপনি বলতে হবে। এখন আপনি খেয়াল করুন, বড় দলগুলোর মধ্যে বাদ পড়েছে ব্রাজিল, বাদ পড়েছে পর্তুগাল, বাদ পড়েছে। পর্তুগাল যদি গ্রুপে চ্যাম্পিয়ন হতো, পর্তুগাল যদি শেষ ম্যাচটাতে কলম্বিয়ার সাথে জিততে পারতো বা প্রথম ম্যাচটা ড্র না করতো, সেক্ষেত্রে কিন্তু পর্তুগালের স্পেনের সাথে খেলা পড়তো না, পর্তুগালের পক্ষেও কোয়ার্টার ফাইনাল খেলা সম্ভব হতো। পর্তুগাল যে ভুলটা করেছে, তারা গ্রুপে রানার্স আপ হয়েছে, সে কারণে তাদের খেলা কলম্বিয়ার সাথে ম্যাচটা যেহেতু জিতেনি, সে কারণে রানার্স আপ হয়েছে এবং সে কারণে তাদেরকে স্পেনের বাধা টপকাতে হয়েছে বা ক্রোয়েশিয়াকে ফেস করতে হয়েছে। এছাড়া ব্রাজিল নরওয়ের এগেনস্টে জেতার কথা। আমরা বলছি যে নরওয়ের হালান্ড আছে, নরওয়ের দলটাতে ডিফেন্সিভ সলিডিটি আছে, নরওয়ের মিডফিল্ডে ওডেগার্ডের মতো প্লেয়ার আছে, সাবস্টিটিউশন থেকে বব নেমে আসেন বা নুসা সলতের মতো প্লেয়ার আছেন। নরওয়ে শুধু হালান্ড নির্ভর দল নয়, এ কারণে কিন্তু ব্রাজিল আসলে চমকে গেছে নরওয়ের পারফরমেন্সে, বা আমরাও আসলে এক্সপেক্ট করিনি যে ব্রাজিল বাদ পড়বে। ব্রাজিল আর পর্তুগাল ছাড়া তো আসলে বাকি সবাই আছে। নেদারল্যান্ডসকেও আপনি টপ 8-এর কাতারে কি রাখতে পারেন কিনা আমার সন্দেহ আছে, কারণ নেদারল্যান্ডসে চাই মরক্কো কি এগিয়ে রাখবো। জার্মানি গেল 2টা বিশ্বকাপের পারফরমেন্স যদি আপনি খেয়াল করেন, ইউরোর পারফরমেন্স খেয়াল করেন, দে আর নট আপ টু দ্য মার্ক। তারা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। গেল 2টা বিশ্বকাপে 18 এবং 22 তারা গ্রুপ পর্বে বাদ পড়েছে। প্যারাগুয়ের সাথে তারা হয়তো ডিজার্ভ করতো যাওয়াটা, তবে পেনাল্টি শুট আউটে যে কোনো কিছু আসলে হতে পারে, সে কারণে জার্মানরা বাদ পড়েছে। আচ্ছা, যেটা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার ফাইনালে 6টা ইউরোপিয়ান দল এবং একটা লাতিন এবং একটা আফ্রিকান দল। তো ঠিক সেই জায়গাটাতে আমরা আটকে যাচ্ছি, যেখানে আসলে সবাই বলছে যে আগে যেমন লাতিন টিমগুলো ডমিনেট করতো ফুটবল, এখন আসলে ইউরোপিয়ান টিমগুলো করছে। তাহলে লাতিন এবং আফ্রিকান টিম এবং এশিয়ান টিম বলতে গেলে হোয়াটস ওয়েন্ট রং উইথ দেম? প্রথমে আসি লাতিন ফুটবলের কথায়। লাতিন ফুটবল বলতে আমরা বুঝি শৈল্পিক ফুটবল বা সাম্বা, ছন্দ, এই জিনিসগুলো এখনকার ফুটবলে আর কাজ করে না। গেল 10 বছরের দিকে যদি আপনি তাকান, ফুটবল যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, ফুটবল অনেকটা ফল নির্ভর খেলা হয়ে গেছে। ফুটবলের অনেক কিছু আসলে এখন এই কম্পিউটারটার মধ্যে চলে এসছে। এখানে যে অ্যানালাইসিসগুলো করা হয়, সেটা গিয়ে মাঠে ফুটবলাররা বাস্তবায়ন করেন। আগের মতো ফ্রি ফ্লোয়িং ফুটবল এখন আর দেখা যায় না। আপনি যদি ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলতে যান, আপনি 2টা গোল করলে 3টা গোল হজম করে ফেলবেন। এই কারণে লাতিন দলগুলো এখন আর তাদের যে শৈল্পিক ফুটবল, ছন্দময় ফুটবল, সেখান থেকে বেরিয়ে এসেছে। তো লাতিন ফুটবলের যেই ধারা, সেটা বদলাতে শুরু করেছে। সে কারণে লাতিনদের ওই ডমিনেশনটা খানিকটা ভাটা পড়েছে। এখন আসুন আপনি আফ্রিকান ফুটবলের উন্নতি ঘটছে। আপনি যদি দেখেন, রাউন্ড অফ 32-তে 10টা আফ্রিকান দলের মধ্যে তিউনিশিয়া বাদে বাকি 9টা দল রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। এটা অবশ্যই আফ্রিকান ফুটবলের উত্থানের গল্প বলছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে একটা মাত্র দল এসছে, মরক্কো। ইজিপ্ট ক্লোজার, আইভরি কোস্ট বা সেনেগাল, তাদের পক্ষে আসলে সুযোগ ছিল। ক্রাঞ্চ মোমেন্টে গিয়ে তারা তাদের সামর্থ্যের প্রমাণটা দিতে পারেনি। ক্রাঞ্চ মোমেন্টে গিয়ে ইজিপ্ট, সেনেগাল বা আইভরি কোস্টের মতো দলগুলো ওই যে টেনশন, ওই যে নার্ভাসনেস, সেটা ডিল করতে পারেনি, যেটা ইউরোপিয়ানরা পারে। যে কারণেই আসলে ইউরোপিয়ানদের এই দাপটটা আমরা এবারে বিশ্বকাপে দেখছি। আর আপনি এশিয়া মহাদেশের কথা যদি বলেন, এশিয়ানরা এখনও আসলে ওই লেভেলে আসতে পারেনি, এটাই সত্য, এটাই বাস্তবতা। এবং আপনি সাউথ কোরিয়ার কথা বলেন, তারা শেষ ম্যাচটাতে সাউথ আফ্রিকার কাছে 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই আসলে বিদায় নিল। ইরানের কথা বলেন, দে আর আনলাকি, 3টা ম্যাচ ড্র করে তারা বাদ পড়লো। জাপান ব্রাজিলের সাথে ফার্স্ট হাফটা দারুণ খেলেছে, সেকেন্ড হাফে গিয়ে হঠাৎ করেই তারা একেবারে লো ব্লক ডিফেন্স সাজিয়ে বাদ পড়েছে। এবং মেন্টালিটির দিক থেকেও যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় না যে ইউরোপিয়ান বা লাতিন দলগুলোর সাথে পুরো 90 মিনিট টেক্কা দেওয়ার মতো টেম্পারমেন্ট এখনও আসলে এশিয়ান দলগুলোর গড়ে উঠেছে। সে কারণেই আসলে আমরা দেখছি যে ইউরোপিয়ান দলগুলোর ডমিনেশন এবং বাকি দলগুলোর আসলে পিছিয়ে পড়া। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে, যেটা বলা হয় আর কি, যে এখন ব্রাজিল, আর্জেন্টিনাও কিন্তু তাদের যে পুরনো লাতিন ধাঁচের খেলাটা আছে, সেটা থেকে বের হয়ে তারা কিন্তু ইউরোপিয়ান ধাঁচের ফুটবল খেলছে। এটা কি তাদের আরেকটা অংশ সাকসেসফুল হওয়ার, স্পেশালি আর্জেন্টিনা? সাকসেসফুল হয়েছে সেটা আপনি খুব বেশি কি আসলে বলতে পারবেন। আর্জেন্টিনা 86-র পরে 22-এ বিশ্বকাপ জিতেছে। মাঝখানে কত বছরের গ্যাপ আপনি জাস্ট খেয়াল করুন। আপনি যদি দেখেন, ওদিকে 14, এদিকে 22, 36 বছর পর একটা ট্রফি জিতেছে।
দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড ফ্রম আর্জেন্টিনা। ব্রাজিল 2002-এর পর থেকে এখনও পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারেনি। প্রতিটা টুর্নামেন্টে তারা কোয়ার্টার ফাইনালে বা নকআউট স্টেজে গিয়ে ইউরোপিয়ান দলগুলোর কাছে বাদ পড়ে যাচ্ছে। ব্রাজিলের ইতিহাসে তো কখনো এমন হয়নি যে 5টা-6টা বিশ্বকাপ চলে গেছে তারা ট্রফি জিততে পারছে না। তো তারা যে খুব সাফল্যপাত সেটাও আপনি বলতে পারবেন না। 2006-এ ইতালি বা 2010-এ স্পেন, 14-তে জার্মানি, 18-তে ফ্রান্স, ব্যাক টু ব্যাক 4টা ইউরোপিয়ান দল কিন্তু এর মাঝখানে বিশ্বকাপ জিতেছে। 22-এ গিয়ে আর্জেন্টিনা জিতেছে। এর আগে যদি আপনি খেয়াল করেন দেখা গেছে একবার ইউরোপ জিতলে একবার লাতিন জিতেছে, একবার ইউরোপ জিতলে একবার লাতিন জিতেছে। এখন কিন্তু সেই জায়গাটায় ভাটা পড়েছে এবং ওই ইউরোপিয়ান ধাঁচের সাথে মানিয়ে নিতে হলেও একটা সময় প্রয়োজন। আপনি আপনার জীবনের সবটা সময় জুড়ে এক ধরনের কাজ করেছেন, হঠাৎ করে যখন আপনি অন্য একটা ধাঁচে যাবেন আপনার কিন্তু মানিয়ে নিতে সময় লাগবে। তো সেই ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে দিয়ে ব্রাজিল আর্জেন্টিনা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের আজকে যে ম্যাচটা আছে আর কি, ফ্রান্স ভার্সেস মরক্কো। তো মরক্কোর যে লাইন আপ আমরা দেখেছি এবং তাদের ট্যাকটিক্স হচ্ছে লো ব্লক ডিফেন্স এবং দ্রুত ট্রানজিশন। তো এই লো ব্লক ডিফেন্স আর দ্রুত ট্রানজিশন দিয়ে তারা ফ্রান্সকে আসলে কতটুকু আটকাতে পারবে? ভেরি মাচ পসিবল। আপনি যদি খেয়াল করেন প্যারাগুয়ে এই কাজটা করেছে। প্যারাগুয়ে কিন্তু ফ্রান্সকে প্রায় 70 মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। যে পেনাল্টিটা ফ্রান্স পেয়েছে দে আর লাকি। ওই পেনাল্টিটা যদি ফ্রান্স তখন না পেত ম্যাচটা কি 90 মিনিটে ফ্রান্স শেষ করতে পারতো কিনা সেই সন্দেহ আছে। ফ্রান্সকে যথেষ্ট পরিমাণে ফ্রাস্ট্রেটেড কিন্তু ওই ম্যাচে প্যারাগুয়ে করেছে। মরক্কোর কাজও সেটাই হবে। আপনি যদি ফ্রান্সের লাইন আপের দিকে তাকান, দে হ্যাভ সাম অ্যাবসলিউট ম্যাচ উইনার্স। এমবাপে, ডেমবেলে, বারকোলা, অলিজে, তারা নিজেদের দিনে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন এবং এই টুর্নামেন্টেও সেটা আমরা দেখেছি। ফ্রান্সকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই ফ্রান্সটা কি এমবাপের দল না এই ফ্রান্সটা ডেমবেলের দল। ফ্রান্স সেটার উত্তর খুঁজে পেয়েছে। এই ফ্রান্সটা এমবাপের দল না, এই ফ্রান্সটা ডেমবেলের দলও না, এই ফ্রান্সটা দিদিয়ের দেশমের দল। দিদিয়ের দেশম এই দলটাকে একীভূত করেছেন, এই দলটার মধ্যে ইউনিটি নিয়ে এসেছেন, এই দলটাকে একসাথে ফুটবল খেলাতে বিশ্বাস করিয়েছেন এবং ফ্রান্স সেটা সুবিধা পাচ্ছে। আপনি যদি খেয়াল করেন এমবাপে যখন ডেমবেলে গোল করছেন যেভাবে সেলিব্রেট করছেন, যেভাবে ডেমবেলে এমবাপের গোল সেলিব্রেট করছেন, দ্যাট টেলস ইউ দ্য স্টোরি। এবং তাদের সেলিব্রেশন যদি দেখেন, এমবাপে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, প্রি ম্যাচে যেভাবে সবাইকে উজ্জীবিত করছেন, মনে হচ্ছে যে এমবাপে তাকে নতুন করে আসলে খুঁজে পেয়েছেন। তো দেশমকে ক্রেডিট দিতে হবে যে দেশম দলটাকে এক করতে পেরেছেন। দেশম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী কোচ। ফ্রান্সকে তিনি 18তে বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসেবে। 98-তে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতে তখন তিনি দলটার ক্যাপ্টেন ছিলেন। তিনি জানিয়ে দিয়েছেন যে এই টুর্নামেন্টটাই তার শেষ। এবং ব্যাক টু ব্যাক ফাইনালও কিন্তু খেলেছে 2018 এবং 2022-এ দিদিয়ের দেশামস। এবং এবারের বিশ্বকাপেও এই দলটা কিন্তু হট ফেভারিট। এই দলটাকেই সবাই তাদের খেলার ধরনের কারণে, পারফরমেন্সের কারণে বলছে যে এবারও ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে। ফ্রান্সকে হারানোটা যে কোনো দলের জন্যই আসলে ডিফিকাল্ট হতে পারে। আপনি খেয়াল করে দেখেন এমবাপ্পে যখন বিশ্বকাপ জেতে 2018 সালে, তখন তার বয়স সম্ভবত 18। 22-এও তিনি দলকে প্রায় চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন। 26-এও যদি দলটা চ্যাম্পিয়ন হয়ে যায় এমবাপ্পে কিন্তু মানে অল টাইম গ্রেটদের কাতারে নাম লিখিয়ে ফেলবেন, বিশেষ করে ফ্রান্সের জার্সিতে তার যেই পারফরমেন্স, এবং এটা তাকে উজ্জীবিত করছে। আপনি খেয়াল করে দেখবেন যে নকআউট স্টেজে তার গোলের সংখ্যা 11টা। এত গোল এর আগে নকআউট স্টেজে কেউ করেনি। মেসির চেয়ে তার অল টাইম টপ স্কোরার তালিকায় 2টা গোল তিনি পিছিয়ে আছেন। তো সেই জায়গায়ও একটা সময় হয়তো এই বিশ্বকাপে তিনি মেসিকে ছাড়িয়ে যাবেন, নতুবা নেক্সট ওয়ার্ল্ড কাপে ছাড়িয়ে যাবেন। তো তার সামনে অনেক কিছুই আছে পাওয়ার। এবং যেভাবে ফ্রান্স দলটা খেলছে, টুর্নামেন্ট শুরুর আগে মনে হয়েছিল যে তাদের মিডফিল্ডে হয়তো খানিকটা দুর্বলতা আছে। মিডফিল্ডে শোমেনি, রাবিয়ট, কান্তে, তারা কি আসলে একটু বুড়িয়ে গেছেন কিনা বা সেরা ছন্দে আছেন কিনা, ওই পাজলটার সমাধান কিন্তু দেশম করেছেন অলিজেকে নাম্বার 10 রোলে বা প্লেমেকার রোলে এনে। তো আপনি একই সাথে যখন ডেমবেলে, এমবাপে, বারকোলার এবং অলিজেকে একাদশে খেলানোর নিশ্চয়তা পেয়ে গিয়েছেন এবং এই চারজনকে একসাথে খেলানোর ফর্মুলা বের করে ফেলেছেন, তখন থেকে এই ফ্রান্সকে কিন্তু অপ্রতিরোধ্য মনে হচ্ছে। তাদের ডিফেন্সে যথেষ্ট সলিডিটি আছে। আপনি যদি খেয়াল করেন উপমাকানো বা সালিবা ওয়ার্ল্ডের টপ সেন্টার ব্যাকদের দুইজন। রাইট সাইডে কুন্ডে আছেন, বার্সেলোনার হয়ে খেলেন। লেফট সাইডে হানাদ ব্রাদারকে, টোপকে, ডিনিয়াকে এখন প্রেফার করা হচ্ছে। তো দে হ্যাভ আ সলিড স্টার্টিং 11। বিসাইডস দ্যাট আমার কাছে যেটা মনে হয় তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের বেঞ্চ। আপনাকে বিশ্বকাপ জিততে হলে আপনার একটা সুপার স্ট্রং বেঞ্চ থাকতে হবে।
আপনি প্রতিটা ম্যাচ 60 মিনিট 70 মিনিটে শেষ করতে পারবেন না। ম্যাচের শেষের দিকে গিয়ে আপনার সাবস্টিটিউশন প্রয়োজন হবে। কোনো কোনো ম্যাচে এক্সট্রা টাইমে যাবে, কোনো ম্যাচ পেনাল্টি শুট আউটে যাবে। আপনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে 8টা ম্যাচ জিততে হবে। কোনো কোনো ম্যাচে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে যখন আপনার বেঞ্চের খেলোয়াড়রা আপনাকে উতরে দেবেন। আপনি যদি তাদের বেঞ্চের দিকে তাকান, চেরকি এই দলটাতে খেলার সুযোগ পাচ্ছেন না। সৌমিনীকে গেল ম্যাচে আমরা মাঠে দেখিনি। হার্নান্দেজ ব্রাদারদের কথা আমরা বলছিলাম। তো দে হ্যাভ আ লট অফ অপশনস ইন মিডফিল্ড, ইন অ্যাটাক, ইভেন ইন ডিফেন্স লাইন, যারা সাবস্টিটিউশন বেঞ্চ থেকে উঠে এসেও ম্যাচে প্রভাব রাখতে পারেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমাদের অ্যাটাকে অনেক অপশন আছে যেগুলো এখনো হয়নি, যেমন থুরামকে এখনো নামানো হয়নি, এবং ডুয়ের কথা আমরা ভুলে যাচ্ছি, ডুয়েও আছে অপশনে। ওলিসে নিয়ে কথা বলতে চাই যখন, থিয়েরি অরি বলেছেন যে ফ্রান্সের এমভিপি কিলিয়ান এমবাপ্পে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ওলিসে। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এখন দেখুন, নাম্বার 10 পজিশনে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ফ্রান্স যখন এই চারজনকে একসাথে খেলানোর ফর্মুলাটা বের করে ফেলেছে তখন থেকে তাদেরকে অপ্রতিরোধ মনে হচ্ছে। কাজটা কিন্তু সহজ না। ওলিসে বায়ার্ন মিউনিখের হয়ে রেগুলার রাইট উইংয়ে খেলেন। একজন ফুটবলার যখন ক্লাব ফুটবলে একটা স্পেসিফিক পজিশনে খেলেন এবং সাফল্য পান, তার জন্য জাতীয় দলে এসে নিজের জায়গাটা স্যাক্রিফাইস করে পারফরমেন্স ডেলিভার করাটা ডিফিকাল্ট। অলিজে ওই কাজটা করছেন। তিনি মূল রোলটা প্লে করছেন, নাম্বার 10 পজিশনে প্লেমেকার রোলে খেলছেন, এবং অলিজের ওই ক্যাপাবিলিটি আছে একজনকে দুইজনকে বিট করার। অলিজে যখন ওই কাজটা করছেন তখন ডেমবেলে এবং এমবাপ্পে বা বারকোলা সামনে অনেক বেশি স্পেস পাচ্ছেন, এবং আমরা জানি এই তিনজনই স্পেস পেলে কতটা ভয়ঙ্কর। তো মিডফিল্ডে প্লেমেকার রোলে অলিজে যখন ডিফেন্সকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে তখন বাকিদের জন্য কাজটা আসলে সহজ হয়ে যাচ্ছে। সে কারণেই বলেছেন গোলগুলো হয়তো এমবাপ্পে করছেন, ডেমবেলে করছেন, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ওই অলিজে। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে এই সিজনে ওলিজে টোটাল 34 অ্যাসিস্ট করেছে, যেটা মেসির রেকর্ড ব্রেকিং সিজনের থেকে 3টা কম। কি মনে হচ্ছে আসলে ভাঙতে পারবে কিনা? হতেই পারে, কারণ বিশ্বকাপেও তো একটা সিজনে সম্ভবত 6টা অ্যাসিস্ট পেলের আছে। অলিজের এই ম্যাচের আগেই 5টা অ্যাসিস্ট হয়ে গেছে। তো হি ক্যান ব্রেক এনি রেকর্ড ইন টার্মস অফ অ্যাসিস্ট। হ্যাঁ, যদি তিনি ফ্রন্টলাইনে খেলতেন হয়তো গোলের রেকর্ডেও ডেমবেলে এমবাপ্পেদের পাশে থাকতেন। আপনি খেয়াল করে দেখেন 2002 সালে ব্রাজিলের ফ্রন্ট থ্রিয়ের গোল কন্ট্রিবিউশনে 3 জনেরই 5-এর অধিক কন্ট্রিবিউশন ছিল। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ডেমবেলে, এমবাপ্পে এবং অলিজে 3 জনেরই কিন্তু গোলের কন্ট্রিবিউশনে 5-এর অধিক নাম্বার হয়ে গেছে। তো এটাই বলেছে তাদের ফ্রন্ট থ্রি কতটা ভালো মতো আসলে জেল আপ করেছে। আপনি যদি খেয়াল করেন শুরুর দিকে ডুয়ে খেলছিলেন, ডুয়ের জায়গায় বারকোলাকে এখন প্রেফার করা হচ্ছে, বারকোলাও গোল করছেন। তো এই দলকে থামানোটা আসলে ডিফিকাল্ট। এবার তাহলে মরক্কোর দিকে আসি। আসলে তো মরক্কোর এবার ব্রেক থ্রু প্লেয়ার হচ্ছে ইসমাইল সাইবারি, কিন্তু সে তো ইনজুর্ড, এবং তার পরিবর্তে উনাই খেলবে সম্ভবত। ওই পজিশনটা যে চেঞ্জ হয়েছে, উনাই কিন্তু লাস্ট 2 ম্যাচে গোল করেছে। উনাই কি পারবে কিনা ফ্রান্সের সাথে টক্কর দিতে? এটা কি মনে হচ্ছে? দেখুন, আপনি যদি এক্সাক্ট কম্পারিজন করেন, উনাহি তো প্লেমেকার রোলটা আসলে প্লে করছেন। গেল ম্যাচে তার 2টা গোল আছে, হি হ্যাজ বিন টেরিফিক। তবে রাহিমিকে আসলে এক্স্যাক্টলি সাইবারির জায়গায় আমরা গেল ম্যাচে খেলতে দেখেছি, তিনিও কিন্তু গোল পেয়েছেন। সাইবারি গেল ম্যাচে 22 মিনিটের সময় আসলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন। আমার কাছে মনে হচ্ছে ওই জায়গায় তার আগে থেকে চোট ছিল, এবং সে কারণে তাকে নিয়ে কোনো রিস্ক মরক্কো নেয়নি। এই ম্যাচে তার খেলার সম্ভাবনাটা আসলে কম, কারণ হ্যামস্ট্রিংয়ে যদি আপনার চোট থাকে আপনি 3-4 দিনের মধ্যে আসলে ফিট হতে পারবেন না। সেক্ষেত্রে রাহিমিকে আজকের ম্যাচে আপনি দেখতে পাবেন। রাহিমি হাজ ডান হিজ পার্ট, তবে সাইবারির যেই ক্যাপাবিলিটি সেটা আপনি রাহিমির কাছ থেকে হয়তো এক্সপেক্ট করতে পারেন না। সাইবারি গেল মৌসুমে এডিভিজার সেরা খেলোয়াড়। সাইবারিকে এই মৌসুমে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বায়ার্ন মিউনিখ মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে। সাইবারি এই টুর্নামেন্টে এই দলটার, মরক্কো দলটার ওয়ান অফ দ্য টপ প্লেয়ার, যিনি গোল করে যাচ্ছিলেন একের পর এক ম্যাচে। তার শূন্যতা অবশ্যই মরক্কোকে ভোগাবে। তবে উনাহি, রাহিমি বা রাইট সাইডে ব্রাহিম দিয়াজ, লেফট সাইডে খানুস, তারা যদি এক হয়ে খেলতে পারেন এনিথিং ইজ পসিবল। আপনার ভুলে গেলে চলবে না এই মরক্কো দলটার স্পিড আছে, অ্যাজিলিটি আছে, এবং তারা দল হয়ে খেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেয়, 100%-এর বেশি তারা ঢেলে দেয়।
এবং সেই জায়গায় ফ্রান্সকে খানিকটা ভুগতে হতে পারে। বুয়াদ্দির কথাও যদি বলি, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি তার কারিশমা দেখিয়েছেন। এখন পর্যন্ত পিভট রোলে বা ডিফেন্সিভ মিডফিল্ড রোলে হি হ্যাজ বিন টেরিফিক। আশরাফ হাকিমি রাইট ব্যাক পজিশনে বা লেফট ব্যাকে মাজারবি, তারাও ওভারল্যাপ করে আক্রমণে যথেষ্ট সহায়তা করতে পারেন। তো এই দলটার ক্যাপাবিলিটি আছে ফ্রান্সকে হারানোর। তবে এই ফ্রান্সকে হারাতে হলে মরক্কোকে তাদের সেরা খেলাটা খেলতে হবে এবং ফ্রান্সের দিনটা আসলে খারাপ যেতে হবে। যদি ফ্রান্স তাদের সেরা খেলাটা খেলে, মরক্কো তাদের সেরা খেলাটা খেলে, সেক্ষেত্রে জয়ী দলটার নাম আসলে ফ্রান্সই হবে। লাক মরক্কোকে ফেভার করতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়ে ফ্রান্সকে চাপে ফেলতে হবে যাতে ফ্রান্স ভুল করে। সেক্ষেত্রে আসলে মরক্কোর পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। এমবাপ্পের গতি থামানোর জন্য আর কি মরক্কোর কি কোনো মানে নিউ প্ল্যান আছে কিনা, নাকি তারা ডাবল টিমিং করবে, নাকি তারা জোনাল মার্কিং করবে, এরকম কিছু কি কি মনে হচ্ছে? এমবাপ্পেকে যদি আপনি দুজন দিয়ে আটকাতে যান, ডেম্বেলে উইল গেট হিজ স্পেস। এমবাপ্পেকে দুজন দিয়ে আটকাতে গেলে অলিজে বা বার্কোলাও দে উইল গেট দেয়ার স্পেস। তো ওই কাজটা মনে হয় না মরক্কো করবে। ওয়ান অন ওয়ান পজিশনে এমবাপ্পেকে থামানোটা খুব ডিফিকাল্ট। যখন তিনি কাটব্যাক করে ভেতরে ঢোকেন, তাকে আসলে খুব দ্রুত ব্লক করে দিতে হবে, তাকে খুব বেশি স্পেস দেওয়া যাবে না। আপনি যদি এমবাপ্পেকে স্পেস দেন, তিনি যদি শট নেওয়ার সময় সুযোগ দুটো পেয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য বিপদ। আমার কাছে মনে হয় আশরাফ হাকিমি বা মাজারবি, তাদের যে ডিফেন্স লাইন আছে যথেষ্ট শক্তিশালী। 33 ম্যাচ ধরে কিন্তু মরক্কো অপরাজিত, এটাও আপনাকে ভুলে গেলে চলবে না। মরক্কোকে হারানো খুব একটা সহজ কাজ না। লো ব্লক ডিফেন্সে থেকে মরক্কো যদি একটা আর্লি গোল পেয়ে যায়, যেটা ইজিপ্ট পেয়েছিল আর্জেন্টিনার এগেনস্টে, সেক্ষেত্রে মরক্কোর পক্ষে জেতাটা সম্ভব এবং সেক্ষেত্রে ফ্রান্সকে ফ্রাস্ট্রেটেড করা সম্ভব, যেটা প্যারাগুয়ে করেছিল। নীল নীল অবস্থায় ফ্রাস্ট্রেশনটা একরকম, আপনি যখন পিছিয়ে আছেন তখন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশনটা আরেক রকম। মরক্কো চেষ্টা করবে আর্লি একটা গোল বের করতে, সেটার জন্য তারা অ্যাটাকিং ফুটবল খেলবে না, কাউন্টার অ্যাটাকিং ফুটবলই খেলবে। মরক্কো ইনভাইট করবে ফ্রান্সকে এবং ফ্রান্স যখন এগিয়ে আসবে ট্রানজিশনে, সেকেন্ড বল যদি মরক্কো উইন করতে পারে এবং একটা গোল আদায় করে নিতে পারে, ইট উইল বি আ ইন্টারেস্টিং কন্টেস্ট। বলা যাচ্ছে আসলে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে দুটো টিমের মধ্যেই যদি খেলা এক্সট্রা টাইমে যায়, মরক্কোর পেনাল্টি স্ট্র্যাটেজি কিন্তু একটু বেটার আমার কাছে মনে হয় ফ্রান্সের থেকে, এবং যেটা ইজিপ্টেরও ছিল। তো পেনাল্টিতে যদি খেলাটা যায় এক্সট্রা টাইমের পরে, তাহলে আসলে আপনি কাকে আগে রাখবেন, মরক্কো নাকি ফ্রান্স? দেখুন, ফ্রান্স চাইবে 90 মিনিটের মধ্যে খেলা শেষ করতে, ফ্রান্স চাইবে 120 মিনিটের মধ্যে খেলা শেষ করতে। যখন দুটো দলের মধ্যে লড়াই হয়, একটা বড় দল থাকে একটা ছোট দল থাকে, আমি মরক্কোকে মোটেও ছোট করে দেখছি না। আমি বলছি যে এবারের বিশ্বকাপে ফ্রান্সকে আপনি আর্জেন্টিনার এগেনস্টে এগিয়ে রাখবেন, স্পেনের এগেনস্টে এগিয়ে রাখবেন, ইংল্যান্ডের এগেনস্টে এগিয়ে রাখবেন, সেক্ষেত্রে মরক্কোর এগেনস্টে এগিয়ে রাখবেন এবং ফ্রান্স কোনো ঝুঁকি নিতে চাইবে না। ফ্রান্স নিশ্চিতভাবে ফাইনালটা নিশ্চিত করতে চাইবে, সেমিফাইনালটা নিশ্চিত করতে চাইবে এবং সেটা করতে হলে তারা চাইবে 120 মিনিটে মাঠের লড়াইয়ে খেলা শেষ করতে। যখন মরক্কো ম্যাচটাকে পেনাল্টিতে নিয়ে যাবে, তখন কিন্তু ম্যাচটা 50-50 এবং ম্যাচটা 50-50 যখন হবে, তখন ফ্রান্সের ওপর চাপ থাকবে। ফ্রান্স লটারিতে যেতে চাইবে না, মরক্কো যেতে চাইবে। তো আপনি যখন মরক্কোর জোনে ম্যাচটা নিয়ে যাচ্ছেন, তখন আত্মবিশ্বাসটা মরক্কোর সাইডে। তো মরক্কো উইল বি হ্যাপিয়ার সাইড ইফ দিস ম্যাচ গোজ টু পেনাল্টি শুট আউট। এবং আমরা দেখেছি যে বলা যাচ্ছে যে ফ্রান্স টিমের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট গোলকিপার, আসলে এটা অনেকেই বলছে, কিন্তু আমার মনে হয় না আসলে গোলকিপারের খুব কিছু একটা কাজ করতে হয়, কিছু করতে হয়নি, সো ইউ ক্যানট জাজ দ্যাট। এবং অন্যদিকে যদি আমরা ইয়াসিন বনুনির দিকে যাই, ওয়ান অফ দ্য টপ গোলকিপার ইন ওয়ার্ল্ড কাপ, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, এবারে ওয়ার্ল্ড কাপেও। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটা গোলকিপারদের জন্যই প্রত্যেক ম্যাচে। তো বনুর উপর আসলে আজকে তো অনেক চাপটা থাকবে, কতটুকু বনুর উপর খুব বেশি চাপ থাকবে আমি বিশ্বাস করি না, কারণ মরক্কো যেভাবে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে হারিয়েছে, একটা এক্সপিরিয়েন্স কিন্তু তাদের হয়ে গেছে এবং পেনাল্টি শুট আউট কীভাবে জিতে বেরিয়ে আসতে হয় সেটা এই বিশ্বকাপে তারা ইতিমধ্যেই করে দেখিয়েছে। এবং বনু হ্যাজ এর আগেও অতীত ইতিহাস বলছে বনুর পারফরমেন্স পেনাল্টি শুট আউটে বেটার। তো পেনাল্টি শুট আউটে গেলে আপনি মাইগনানের চেয়ে বনুকে এগিয়ে রাখবেন। হ্যাঁ, কে স্কোর করছেন, কে শ্যুটগুলো নিচ্ছেন, সেগুলো ইম্পর্টেন্ট। তবে আমার কাছে মনে হয় না যে পেনাল্টি শুট আউটে গেলে এমবাপে ছাড়া ডেমবেলে মাঠে থাকবেন বা বার্কোলা মাঠে থাকবেন, সেই জায়গায় কিন্তু সাবস্টিটিউটরা মাঠে চলে আসবেন। ওইখানে হয়তো এমবাপে এবং অলিসকে কন্টিনিউ করাবে, তারা শুট আউট নেবেন, কিন্তু ডেমবেলেকে আমার মনে হয় না 120 মিনিট খেলানো হবে বা বার্কোলাকে 120 মিনিট খেলানো হবে। তো সেই জায়গায় ম্যাচটা সমান সমান হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, মাই প্লেজার। এই পর্যন্তই ছিল আজকে কোয়ার্টার ফাইনাল প্রিভিউ। 4টা ম্যাচে হতে যাচ্ছে ফাইনালের মতো টেনশনের।
কোয়ার্টার ফাইনালে কি হচ্ছে না হচ্ছে তা জানতে থাকুন পোস্টপের সাথে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল।